তানবীর, এরপরে পেকুয়ার ওয়াসিম আকরাম, ফাঁসিয়াখালী চকরিয়ার আহসান হাবিব হাসান এবং এখানে একজন অজ্ঞাত লাশ আপনার দাফন করা হয়েছে। আমরা এই সকল শহীদ পরিবারগুলোতে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা 1,00,000 টাকা করে গিয়ে প্রত্যেক শহীদ পরিবারে আপনার 2বার করে যাওয়া হয়েছে, আপনার 2-3টা শহীদ পরিবারে, এবং মহেশখালীর শহীদ পরিবারেও আমাদের মেহমান আগামীকালকে যাবেন। আমি এই কথাগুলো এজন্যই তুলে আনলাম আপনাদের সামনে। আহতদের চিকিৎসায়ও আমরা এখানে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকের এই বিশাল পট পরিবর্তনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্বও আমাদের, এবং বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত ইসলামী এটা তার এখন প্রধান কর্তব্য বলে মনে করে এই মুহূর্তে। এজন্য আমি প্রিয় কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আমরা সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী এখানে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের ভাইয়েরা, আপনারা প্রোগ্রাম শেষে যাওয়ার পথে আপনার থাকবেন গেইটে, 2 গেইটেই, যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত কর্মী ভাইয়েরা, কক্সবাজার শহরের আজকের এই প্রোগ্রামে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফলতার ধারপ্রান্তে উপনীত করেছেন। এজন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এখন প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, মহেশখালী কুতুবদিয়ার গণমানুষের প্রিয় নেতা, কক্সবাজারের কৃতি সন্তান জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ। জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত হামিদ ভাইয়ের আগমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণ প্রিয় কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পর্যটন নগরী কক্সবাজার শহর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, শহরের সভাপতি আব্দুল্লাহ ফারুক, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি কক্সবাজার জেলা জামাতের আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা মাওলানা নূর আহমদ আনোয়ারি, মঞ্চে উপবিষ্ট জেলার নায়েবে আমির, কর্মপরিষদ সদস্যবৃন্দ, শহরের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত বিভিন্ন পেশার এবং বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমার কক্সবাজার শহর এবং সদর উপজেলার প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই দেশ এবং এই জাতিকে, এদেশের মানুষকে দীর্ঘ টানা 15 বছরের
কর্তৃত্ববাদী সরকারের দুঃশাসনের কবল থেকে মুক্ত করেছেন যে মহান রব্বুল আলামিন, তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। যিনি তার বাণীতে কালামুল মজিদে বলেছেন তিনি সর্বশক্তিমান। পৃথিবীর ইতিহাসে যারা আনা রব্বুকুমুল আলা ফেরাউন ঘোষণা করেছিল, আর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত দেশে যারা এরকম কর্তৃত্ববাদ কায়েম করে নিজেদেরকে প্রভু বানিয়েছিল, তিনি পারেন তাদের পতন কিভাবে হয় বাংলাদেশের মানুষকে 5ই আগস্ট দেখিয়ে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্যে যে মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের মানুষকে সেকেন্ড লিবারেশন ওয়ার বলা হয়েছে। বিশ্ব মিডিয়াগুলো সহ বাংলাদেশ আবার মুক্ত হয়েছে, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ। সত্যিকার অর্থে আমাদের বীর জনতা, ছাত্র সমাজ এক কাতারে এসে দীর্ঘ 15.5 বছরের দুঃশাসনকে বিদায় করে দেশকে মুক্ত করেছে, দেশের জনগণকে মুক্ত করেছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা কি মনে করতে পারি সেই 5 আগস্টের কথা, যেদিন আমরা দুপুর পর্যন্ত জানি না দেশটিতে কি হচ্ছে? আমরা চরম উদ্বিগ্নতায় ছিলাম, শেষ পরিণতি কি হতে যাচ্ছে। আমি সেই কথা মনে করলে আবেগ আপ্লুত হয়ে যায়। জোহরের নামাজ আদায় করে যখন একটি ফোন পেলাম, আমির জামাতকে সাথে নিয়ে চলে আসেন সেনা ভবনে। টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে স্বৈরাচারের পদত্যাগ পতন হয়েছে বাংলাদেশে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সেনা ভবনে বৈঠক হবে। আর সেখানে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 15.5 বছর সবচেয়ে নির্যাতিত দল বাংলাদেশ জামাত ইসলামী। আর 5 দিন আগে যে দলটিকে চরম অন্যায় করে আন্দোলনকে ভণ্ডুল করার অসৎ উদ্দেশ্যে নিষিদ্ধ করা হয়েছিল, সেই দলটির তালিকা বঙ্গভবন আর সেনা ভবনের শীর্ষস্থানে স্থান। সেদিন যখন আমির জামাতের সাথে ফোনে কথা হলো, তিনি আমাকে আহ্বান করলেন দ্রুত চলে আসেন। আমি পৌঁছে গেছি। আমি তখন বেরিয়ে রাস্তায় দেখি পথ চলা কঠিন। শিশু, তরুণ, কিশোর, বৃদ্ধ, নারী নির্বিশেষে সর্বস্তরের মানুষ রাস্তায় উল্লাস করছে, বিজয়ের উল্লাস। সেই জনতাকে অতিক্রম করে 15 মিনিটের রাস্তা আমাকে 1.5 ঘন্টায় পাড়ি দিতে হয়েছে। এবং গাড়ি দেখলে হুমড়ি গিয়ে সবাই চলে আসে এবং জিজ্ঞেস করে আপনি কে।
আর যারা চেনেন উকি মেরে তাকবীর মারে। আপনার সাথীরা বন্ধুরা রাজপথে ছিল পাহারাদারির দায়িত্বে। আর একজনকে জিজ্ঞেস করলাম আনন্দের সময় তোমরা গাড়ি চেক করছো কেন? তারা বলে এখন যদি চোর ডাকাত পালিয়ে যায় তখন আমার সেই কথাই স্মরণ পড়ল। আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি বলেছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, মনে আছে? বলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আর দেখলাম একজন প্যাসেঞ্জার আর একজন নৌকার মাঝি, যিনি ছিলেন প্রখ্যাত দরবেশ বাবা, বিশ্বচোর বিচ্ছ ডাকাত। তো ইঁদুরের গর্ত পায় নাই, নৌকার মাঝি সেজে পালানোর চেষ্টা করেছিল। তখন আমি জনতাকে বললাম আমার দেরি হয়ে যাচ্ছে, জাতীয় প্রয়োজনে আমাকে রাস্তা করে দেন। সেদিন তরুণরা হাতে লাঠি নিয়ে দুদিকে ব্যারিকেড তৈরি করে আমাকে পৌঁছিয়ে দিয়েছিল। অর্থাৎ কে দুশ্মন কে শত্রু সেটা চিহ্নিত হয়েছে, আর নিজের থেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছে তারা। ক্যান্টনমেন্টের বৈঠক শেষে সেনা প্রধান জাতিকে যে উদ্দেশ্য করেছিল, উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন, আপনারা শুনেছেন নিশ্চয়। সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম উচ্চারণ করেছেন এভাবেই। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো আপনারা কোন কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, তিনি অকপটে বললেন জামাত ইসলামীর আমিরও ছিলেন, জামাত ইসলামের আমিরও ছিলেন, বিএনপিও ছিলেন, অন্য দলও ছিলেন। আমরা কাউকে শিখিয়ে দেইনি। এটা হলো বাস্তবতা, এটা হলো স্বতঃস্ফূর্ততা, এটা হলো সত্যকে স্বীকার করতে জানা। সেদিন রাজপথ প্রকম্পিত হয়েছিল, মুহুর্মুহু গুলি হচ্ছিল। আপনারা জানেন এই আন্দোলন কারা সূচনা করেছে? আমাদের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি মেধার ভিত্তিতে যখন সরকারি চাকরিতে নিয়োগ হচ্ছিল না, দীর্ঘদিনের বঞ্চনার ব্যথা এবং গ্লানি নিয়ে তারা রাজপথে এসেছিলেন। কোটা সংস্কার করতে হবে, মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। সেই আন্দোলন আর কোটার দাবিতে থাকে নাই। কারণ হলো তাদেরকে বলা হয়েছিল আমি কোটা দিয়েছি। এই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে আমি কি মুক্তিযোদ্ধাদের নাতি পুতিকে চাকরি না দিয়ে রাজাকারের নাতি পুতিকে চাকরি দেব? মনে আছে? এখন কে কাকে চাকরি দেয়? তখন ছাত্ররা শাহবাগ চত্বরে, যেখানে রাজাকারের তথাকথিত ফাঁসি দাবি করা হয়েছিল, এই তরুণরাই আবার বলেছে তুমি কে আমি কে? কে বলেছে? শুধু শাহবাগে স্লোগান সীমাবদ্ধ ছিল না, গোটা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, রাজপথ, এমনকি কোলের বাচ্চা সাথে নিয়ে আমার মা বোনেরাও রাস্তায় নেমে এসেছিল। যেদিন তারা আমাদেরকে গালি দিয়েছিল রাজাকার বলে,
বাংলাদেশের জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছিল সেদিন। স্লোগানকে গর্বের বস্তুতে মাথায় শিরোধার্য করে রাস্তায় নেমে এসেছিল। ছাত্র সমাজ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে। এই জন্য মহান আল্লাহ তাআলার দান এই বিজয়। আর যদি কৃতিত্ব দিতে হয় ছাত্র সমাজকে দিতে হবে সবার আগে। তবে এটা সত্যি, তারা কৃতিত্ব প্রাপ্য এই কারণেই দীর্ঘ 15 বছর রাজনৈতিক আন্দোলন করে সরকার পতন আমরা গড়াতে পারি নাই। সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি বাহিনী আর দলীয় সন্ত্রাসীদের সশস্ত্র সন্ত্রাসের কারণে জনগণ অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে নাই, একথা সত্যি। তবে 5ই আগস্টের অভ্যুত্থানের বা গণ বিপ্লবের পটভূমি রচনা করেছিল রাজনৈতিক আন্দোলন। একথা কি অস্বীকার করা যাবে না? নাকি 1 মাসের মধ্যে সব উলট পালট হয়ে গেছে? দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ একটি বিস্ফোরণ আকারে 5ই আগস্ট সংঘটিত হয়েছে। এই জন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1000-এরও অধিক শাহাদাত বরণ করেছে এই কয়েকদিনে। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভূমিকা পালনের জন্য, জীবন দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আর এই বিপ্লবের পটভূমি রচনার ক্ষেত্রে 2009 সাল থেকে যারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এমনকি ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কারান্তরীণ অবস্থায়, সকল শহীদানেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান ভাই, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যারা এই জালিমের মিথ্যা সাজানো রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। কারান্তরীণ অবস্থায় অধ্যাপক গোলাম আজম বাশা সৈনিক, সাবেক আমির জামাত, নায়েবে আমির, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সুবহান একম ইউসুফ সহ অনেক নেতৃবৃন্দ কারাগারে অন্ধকার কুঠুরে দীর্ঘ সময় নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আজকে এই কর্মী সম্মেলনে আমি যে কথাটি প্রথমে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, 5ই আগস্ট আমরা সেনাভবনের পরে বঙ্গভবনে গিয়েছিলাম, টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছিলেন। সেদিন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় ছিল। পুলিশ দলীয়করণ, প্রশাসন দলীয়করণ, রাজনৈতিক মাস্তানির সর্বপর্যায়ে শেষ মুহূর্তে এসে যখন সেনাবাহিনী এসে বলল আপনার সময় আর 40 মিনিট, রিজাইন করে চলে যান, নাহলে আপনার পরিণতি আপনি ভোগ করবেন, আমরা আপনাকে কিছুই করতে পারবো না। সেদিনের ঘটনা ইন্টারনেটে যা শুনেছি, যিনি হুঁশ হারিয়ে পড়ে
চলে গেলেন, সেই বর্ণনা বঙ্গভবনের আমরা রাষ্ট্রপতির মুখ থেকে শুনেছি তিনি রিজাইন করেছেন, আমি রিজাইন গ্রহণ করেছি। এখন দেশে সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার হবে। সব রাজনৈতিক দল মিলে সুশীল সমাজ সহ প্রতিনিধি সহ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে সরকারটি গঠিত হয়েছে এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা বিপ্লবোত্তর একটি সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এই দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকার দেশের যে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রের বিভিন্ন সিস্টেম এবং পদ্ধতি এবং বিধি ও নীতিমালা সংক্রান্ত এই সংস্কারের পাশাপাশি দেশে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করবে, এটাই সকলেরই প্রত্যাশা। কারণ এই কমিটমেন্টের ভিত্তিতেই একটি বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে ওনারা এসেছেন। এই রুটিন দায়িত্ব পালন, সুনির্দিষ্ট সংস্কার, এর ভিতরেই ওনাদের কার্যক্রম শেষ। এজন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে জনগণকে সামনে রেখে সাংবাদিক বন্ধুদের প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে আমির জামাত বলেছেন, আমরা দেখব এই সরকার কিভাবে কার্যক্রম ফাংশন করে, আর সংস্কারের জন্য যতটুকু সময়ের প্রয়োজন সেই সময় নিয়ে যাতে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে, জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এই ক্ষেত্রে আমরা 3 মাস, 6 মাস, 1 বছর কোন সময়সীমা বেঁধে দিই নাই। তবে আমরা বলেছি এই সময়সীমা অতি স্বল্প হবে না, আবার দীর্ঘ হবে না। প্রয়োজনীয় সময়সীমার মধ্যে যতটুকু কাজ, সংস্কারের কাজ করতে হয় সেটা করেই সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে হবে। কারণ আমরা দীর্ঘদিন বঞ্চনার মধ্যে ছিলাম। কিসের বঞ্চনা? জনগণ তার রাজনৈতিক অধিকার পায় নাই। পেয়েছেন? ভোট দিতে পেরেছেন? গত 15 বছরে যারা ভোটার হয়েছেন, আমরা তো আগে 1 বার 2 বার 5 বার দিয়েছি, দেখি খাত কয়টা ওটা একটু দেখতে চাই। নতুন ভোটার, এই নতুন ভোটাররা কি ভোট দিতে পেরেছে? ভোট কেন্দ্রে গিয়েও অনেকেই তাদেরকে গেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমার ভোট হয়ে গেছে। রাতের বেলা মনে হয় জিন পরি নাজিল হয়, ফেরেশতা তো ওদের পক্ষে আসবে না, ডাকাতের পক্ষে ফেরেশতা আসবে না। জিন ভূত আইসে ভোট কাটিয়া বক্সে ভরা চলে গেছে, আমার ভোট নাই। প্রিয় ভাইরা আমার, জনগণের রাজনৈতিক অধিকার, প্রথম গণতান্ত্রিক অধিকার হলো আমি যেন আমার পছন্দের নেতৃত্ব যেন বাছাই করতে পারি। আমরা এই রাজনৈতিক ক্ষমতা নিয়ে বিশ্বাসী, তাদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা জানি অনেক ফেক ভোট বিগত সরকার, আওয়ামী সরকার করে গিয়েছে, এতদিন মুখ খোলে নাই। এই কাজে যারা জড়িত, সুদিনে এসে যারা আমাদের কাছে কি বলবো, অসম্মানজনক কথা বললে তো রুচি বাঁধে, এখন ওনারা প্রকাশ করছে। এভাবে মেকানিজম হয়েছে। এই ফেক ভোট যদি প্রতি আসন থেকে 15, 20 হাজার, 25 হাজারও আছে, মিস্টার আনোয়ার
ঢাকায়ও আছে, বাংলাদেশের আর 10টি আসনে আছে, নাম ঠিকানা ছাড়া। ওই হয়তো একটা ফেক ঠিকানা দিয়ে। এই ফেক ভোটও কিন্তু এখান থেকে বাতিল করতে হবে, ভোটার তালিকা সংস্কার করতে হবে। তাহলেই জনগণ তার ভোটাধিকার পাবে। আর ভোটাধিকার পেলে হবে না, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। আমরা বলেছি এই সরকারের সংস্কার অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জমি আপনার দখল করে রেখেছে 15 বছর অন্যজন, ঠিক। ব্যবসা আপনার দখল করে রেখেছে অন্যজন, ব্যাংক হলো জনগণের আমানতের টাকা। আবুল মাল আব্দুল মুহিত বেচারা দুনিয়া থেকে চলে গেছেন, মাঝে মধ্যে কিছু সত্য কথা বলতেন, দলের লোক হলো। পার্লামেন্টে বাজার অধিবেশনে উনি বলছিলেন যে পুকুর চুরি তো না। আমরা যখন বক্তব্য পুকুর চুরি সমালোচনা করলাম, তখন বলে যে কিসের পুকুর চুরি, সাগর চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে। এই পুকুর চোর আর সাগর চোর, এই চোররা কোথায় আছে? পর্দার আড়ালে আছে, তাই তো? মাঝে মধ্যে দুই একটা পাওয়া যায়, পাওয়া যায় না? কক্সবাজারে পাওয়া গেছে না, একটু দুই একটা পাওয়া গেছে, আরো অনেকে লোকায় আছে। আপনারা নিজেরাই নামেন, অভিযান চালান, এই চোররা কোথায় আছে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যাদের নির্দেশে, প্ররোচনায়, পৃষ্ঠপোষকতায় আমার মায়ের বুক খালি হয়েছে, আমার ভাইরা স্ত্রীহারা, বোনরা বিধবা, তাদের কি বিচার হবে না? গাজীপুরের 5 বছরের শিশু জাকির নামক যে বাটি সেখানে খুন হয়েছেন গুলিতে, জেনারেল গিরিলদের সাংবাদিকের কাছে জিজ্ঞেস করলো, আমি কি আমার বাবার সাথে ঘুমাতে পারবো? বাড়ির উঠানেই কবর দেখা যাচ্ছে। আসলে সেই অবুঝ সন্তানটি জানে না যে সে কোনোদিন আর বাবার সাথে ঘুমাতে পারবে না। পত্রিকার পাতায় খুললে চোখের পানি রাখা যায় না, এমন এমন হিস্টোরি বেরিয়ে এসেছে। অনেকের অনেক স্বপ্ন ছিল, একমাত্র উপার্জনক্ষম সন্তান চলে গেল। স্বপ্ন ছিল পাশ করবে, চাকরি হবে, বৃদ্ধ মা বাবা, কেউ বাড়ির আয়া হিসাবে, কেউ দিনমজুর হিসাবে কষ্টের সংসার চালিয়ে অল্প অল্প সঞ্চয় করে ছেলেকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে। সেই স্বপ্ন কি আর পূরণ হবে? এই ধরনের অসংখ্য মানুষ, যেই পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিয়োজিত ছিল, সন্তানের খবর যেন পেল, মর্গে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে শেষ পর্যন্ত সন্ধান পেল। সেখানে গিয়ে দেখে যে প্রিয় সন্তানের বুক ঝাঁঝরা হয়ে গেছে। ফোন করে তার বসকে বলে, স্যার আমি হাসপাতালে আমার সন্তানকে পেয়েছি, স্যার আপনি বলুন একজন মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে? তিনি তখন তার পুলিশের পোশাক আর পেশা ভুলে গিয়েছেন। তিনি তখন বাবার কাছে কাতারে চলে এসেছেন, সন্তানকে হারানোর বেদনা এভাবেই প্রকাশ করেছেন। যারা আমার ব্যাংক লুট করলো, আমাদের সম্পদ লুট করলো, উন্নয়নের নামে যে সাগর চুরি করে টাকাটা দেশও বিনিয়োগ করে নাই, 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবং মেগা প্রকল্পের নামে যে
বৈদেশিক ঋণের বোঝা আমার আপনার উপর চাপিয়ে দিয়ে গেছে। গতকাল পত্রিকার রিপোর্ট দেখেন, ঋণের সাগরে ভাসছে বাংলাদেশ। ভিতরের তথ্য হচ্ছে 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে, তখন 2,70,00,000 কোটি টাকা বৈদেশিক ঋণ, 2,70,000 কোটি টাকা। আর আজকের সেই বাংলাদেশ 18,70,000 কোটি টাকা ঋণের উপর বাড়ছে। তাহলে কত? 15 লক্ষ কোটি টাকা অতিরিক্ত ঋণ এই সরকারের আমলে হয়েছে। এই ঋণ কিসের? পদ্মা সেতুর। এই ঋণ কিসের? পায়রা বন্দর। এই ঋণ কিসের? মেট্রো রেল, কর্ণফুলী টার্মিনাল, আর আমাদের কক্সবাজারের বলেন কয়লা বিদ্যুৎ। রফিক মাতারবাড়ির লোকজন আছে এখানে। হরিলুট, এটা কি হরিলুট। হরিলুট। একজন অফিসার সেই সময়ে যারা মানুষের ক্ষতিপূরণের টাকা নিয়ম অনুযায়ী দিচ্ছিলেন, তারা কেউ কেউ জেলও গিয়েছেন। ও স্যার, সবাই পার পেয়ে গেল, আমরা জেল কাটলাম, আমরা তো সোনুপুটি অল্প কিছু হয়তো বাগে পেয়েছি, লোকাই নেই আমার কাছে। এই রাঘব বল যারা রাজনৈতিক নেতা, এমপি ও এলাকার নেতারা, তারা তো সব পার পেয়ে গেল। কোন দেশে বসবাস করছে? সেই লুটারা সমাজ, ব্যাংক ডাকাত, মানুষের বুলেটে আমাদের শিশুদেরকে হত্যা করলো। এখানে শুধু প্রাপ্তবয়স্করা নিহত হয়েছে তা নয়, ছোট ছোট শিশুরা পর্যন্ত নিহত হয়েছে। 5 বছর, 7 বছর, 15 বছর, 17 বছর, এরাও জীবন দিয়েছে। বাবা ঘুমাচ্ছে কিনা পাহারা দিয়েছে। ছেলে যখন দেখলো দুপুর বেলা খেয়ে বাবা ঘুমিয়েছে, এতক্ষণ আটকাই রেখেছে, পিছনের দরজা দিয়ে ছেলে আন্দোলনে গিয়ে সামিল হয়েছে। বড় ভাই আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরেছে। তার ছোট ভাই সে দৌড়ায় চলে গেছে সে আন্দোলনে। কে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিল? 1.5 বছরের শিশু নিয়ে এক মা রাস্তায় দাঁড়িয়ে গেছে, আর অসংখ্য নারী দাঁড়িয়ে গেছে। কেন আসছেন? সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেছে, আমার সন্তান যেহেতু রাজপথে এসেছে, আমার আগে আসা উচিত ছিল সচেতন নাগরিক হিসেবে। ছেলে থেকে আমি শিখলাম অন্যায়ের, বৈষম্যের প্রতিবাদ কিভাবে করতে হয়। এই জন্য আমিও চলে আসছি, বাবা চলে আসছে, মা চলে আসছে, ভাই বোন সবাই চলে আসছে। এত রক্ত সাগরের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেটা যদি রক্ষা করতে হয়, তাহলে চোর, বাটপার, ডাকার, সন্ত্রাসী সবাইকে বিচারের আওতায় আনতে হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই সরকারকে সময় দিতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। কারণ অনেক ত্যাগের বিনিময়ে পরিবর্তন এসেছে। সরকার যদি ফেল করে, বাংলাদেশ ফেল করবে। ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। ওপারের ষড়যন্ত্র ছিল, এখন আছে, আগামীতে আরো শক্তিশালী হবে। তবে আপনারা শিক্ষা নেন, আপনি আমার প্রতিবেশী, প্রতিবেশীকে প্রতিবেশী সুলভ আচরণ করতে হয়। আপনি শুধু আমার উপর আঘাত করতে থাকবেন,
আর বিনিময়ে বন্ধুত্ব চাইবেন, এটা কি হয়? না। বাংলাদেশ এখন পানির উপর বাড়ছে কিনা বলে? ঠিক। ফেনী কুমিল্লা প্লাবিত, উত্তরবঙ্গ প্লাবিত। গ্রীষ্মকালে আমরা মরুভূমি হই, বর্ষাকালে আমরা বাসি। পানিতেই বাসি। কি চমৎকার বন্ধু, কি চমৎকার প্রতিবেশী। বিগত দিনের প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি যা দিয়েছি চিরকাল তাদেরকে মনে রাখতে হবে। এক সাংবাদিক খোঁচা মারলে বলল, ও কিছু নিবেন না? ও নেয়ার জন্য তো দিইনি। কি নির্লজ্জ! আসলে ক্ষমতা লিপ্স, ক্ষমতার উন্মাদ, ক্ষমতা পাগল করে দিয়েছে। ক্ষমতায় থাকার জন্য সবে দিয়েছে, নেয়ার কথা ভুলে গেছে। এই জন্য আমরা চাই এই সরকার সঠিক পথে পরিচালিত হোক। বাংলাদেশ বিভ্রান্তির দিকে গিয়েছিল, এদেশের তরুণ সমাজ সঠিক পথে পথ দেখিয়েছে, জনগণ পথ দেখাচ্ছে। এই সরকার এগিয়ে যাক, এদেশের জনগণের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার, বিজয়ের যে চূড়ান্ত রূপ, সেই জায়গায় পৌঁছার জন্য ভূমিকা রাখুক, এটাই আমরা চাই। তবে এই ক্ষেত্রে যদি ব্যতিক্রম ঘটে, প্রশাসনতন্ত্রে যারা আছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, সবাই যদি জনগণের প্রত্যাশার বিপরীত অবস্থান নেয়, এদেশের জনগণ 5ই আগস্টের পুনরাবৃত্তি আবার ঘটাতে বাধ্য হবে। এই জন্য আমি সেদিকে আর যেতে চাই না। কথার শেষ দিকে আপনাদেরকে সতর্ক করতে চাই, একটু স্মরণ করি, এই সতর্ক করি। পতনোত্তর জামাত ইসলামীর আমির সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন, এই দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই এদেশের নাগরিক। যার যার জায়গায় তার অধিকার এবং সম্মান রক্ষা করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। এই জন্য আমাদের কর্মীদের প্রতি নির্দেশ ছিল, স্থানীয় জনগণকে সাথে নিয়ে মন্দির পাহারা দেবেন, বলেছে না? আপনারা কি দিয়েছিলেন? কিন্তু দুর্ভাগ্যজনক, ওপার বাংলা থেকে যত পত্রিকার নিউজ, মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে, ওই নতুন বোতলে পুরাতন মদ বলে না, আর ছবি দিয়ে সেখানকার পত্রিকায় বলছে, দেখেন লাঠি হাতে নিয়ে মন্দির তারা দখল করে রেখেছে, যাতে হিন্দুরা সেখানে পূজা দিতে না পারে। কথা কি বোঝা যায়? এই মিথ্যাচার সারা জীবন তারা করেছে, এখনো করে যাচ্ছে। আর দেশবাসী সাক্ষী হলো আমরা কি করেছি, সেই ভূমিকা সব সময় রাখতে হবে। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল মানুষের সম্মান, মর্যাদা, ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব। আর এই ক্ষেত্রে জামাত ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে ইনশাআল্লাহ। আর যে কথাটা দিয়ে আমি সতর্ক করতে চাই, সেটা হচ্ছে কক্সবাজার জেলা, এটা আমরা গর্ববোধ করি, হচ্ছে পর্যটন জেলা। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এর একটা বড় ভূমিকা এবং অবদান আছে। আমাদের সাথে বঙ্গোপসাগর আছে, এখানে সম্পদ আছে, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ। আবার বঙ্গোপসাগরের এই প্রান্তটাই হচ্ছে মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। সেই দিক থেকে এই জেলাটি গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী জেলা হিসাবে আগামী দিনের যে ভূরাজনৈতিক সংকট তৈরি হতে যাচ্ছে, যে ষড়যন্ত্র তৈরি হতে যাচ্ছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে কালো থাবা আসছে, সেটার সূচনাকারী যেসব পয়েন্টগুলো আছে, তার অন্যতম হচ্ছে কক্সবাজার জেলা।
এই জন্য কক্সবাজার জেলার প্রতিটি কর্মী বাহিনীকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে। আমরা রক্ত দেব, জীবন দেব, আমাদের 1 ইঞ্চ মাটি কারো হস্তে করতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘমেয়াদী দুঃশাসন তৈরি করা হয়েছে, ইসলামাইজেশন করা হয়েছে। ইসলামাইজেশন হচ্ছে সমাজের সকল স্তর থেকে ইসলামকে নির্মূল করে দেওয়া। ইসলামের চেতনা মূল্যবোধ যদি নিঃশেষ হয়ে যায়, ইমানি চেতনা যদি শেষ হয়ে যায়, তাকে দখলদারিত্ব করা পথ সহজ হয়ে যায়। এখান থেকেও দেশকে ফিরিয়ে আনতে হবে, অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত দেশকেও পুনর্গঠন করতে হবে। শেষ দিকে চলে আসি। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। এই দেশে অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম, আবার আমরা অমুসলিমদেরকেও তাদের ধর্মীয় স্বাধীনতা পালন করতে দিয়ে আসছি, সম্প্রীতি সহানুভূতির সাথে সহাবস্থান করেছি। কিন্তু আমরা চাই এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেখানে সুশাসন কায়েম হবে, ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, মৌলিক অধিকার পাবে, মানবাধিকার পাবে, ন্যায্যতা পাবে, নাগরিক অধিকার পাবে। আর সেই অধিকার, সুশাসন, ইনসাফ কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। ঠিক। জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে। আসুন আমরা আজকের এই দিনে সেই শাসন ব্যবস্থা কায়েমের জন্য নিজেদেরকে প্রস্তুত করি, যোগ্যতা বাড়াই, জ্ঞান চর্চা, আখলাকি উন্নয়ন, সমাজের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিই। আমি হব ইসলামের মূর্ত প্রতীক, আমি ইসলামী দাওয়ারও মূর্ত প্রতীক হব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে সূরা নসর যে নাজিল হয়েছিল, তার মূল কথা এটাই ছিল, কুরাইশদের বাধা উঠে গেছে, যেই ভয়ে মানুষ ইসলামে আসতো না, আজ বাংলাদেশ মুক্ত হয়েছে ইসলামী দাওয়ার পরিবেশের জন্য। কক্সবাজারের প্রতিটি মাটিকে দ্বীনের জন্য বিজয়ী করুন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছুন এবং ইসলামের বাস্তব রূপ নিজের আখলাকি চরিত্রের মাধ্যমে তুলে ধরুন। তাহলে ইনশাআল্লাহ আমরা গোটা কক্সবাজার, গোটা বাংলাদেশকে আল্লাহর দ্বীনের বিজয় আনতে সক্ষম হব। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী কর্মী ভাইয়েরা, সুধী মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কর্মী সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের প্রধান অতিথিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে, ছাত্র জনতার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের কক্সবাজারের কৃতি সন্তান জনাব এস.এম. হামিদুর রহমান আজাদ, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সালাতুল মাগরিবে অংশগ্রহণ করবেন এবং অনেকদিন পরে সবার সাথে দেখা কুশলাদি বিনিময় করবেন ইনশাআল্লাহ। কক্সবাজারকে